জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট করবে না বিএনপি, দুরভিসন্ধি রুখে দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের লক্ষ্য, বললেন তারেক রহমান। সিলেটে গ্যাস সংকট কাটাতে 6টি কূপ খনন ও 5টি পুনঃখননের পরিকল্পনা। ব্যয় হবে প্রায় 1800 কোটি টাকা। চলতি বছরই দৈনিক যোগ হবে প্রায় 16.5 কোটি ঘনফুট। সড়কের দুপাশে প্রভাবশালীদের ভবন, দোকান। নওগাঁয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হলো অর্ধশত অবৈধ স্থাপনা। জিরো টলারেন্স নীতি সড়ক বিভাগের। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমা। মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনায় প্রার্থনা। পথে পথে বাড়ি ফেরা মানুষের ঢল। বাংলার সময়, সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে না বিএনপি। আগে স্থানীয় নির্বাচনের দাবিকে দুরভিসন্ধিমূলক বলছেন দলটির নেতারা। এদিকে নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করাই মূল লক্ষ্য। রোববার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতারা। জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের চূড়ান্ত ডেডলাইন দেওয়ার দাবি জানান তারা। 1-11-এর সরকারের বিরাজনীতিকরণের উপকরণ বর্তমানেও দৃশ্যমান মন্তব্য করে নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে না বিএনপি। গড়িবসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না? স্থানীয় সরকার নির্বাচন করবে না। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করছে। ট্রানজিশন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে রূপান্তরিত করবে এবং এটাই বাংলাদেশের 18 কোটি মানুষ চায়। 1-11 যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেব। ঠাকুরগাঁয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি। নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করাই মূল লক্ষ্য। বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এ সময় যে কোনো উপায়ে জনগণের আস্থা অর্জনে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই দ্বিবার্ষিক সম্মেলন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের গ্যাস সংকট কাটাতে নতুন 6টি কূপ খনন এবং 5টি কূপ পুনঃখননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। এতে ব্যয় ধরা হয়েছে 1742 কোটি টাকা। এর মধ্য দিয়ে চলতি বছরই দৈনিক 16 কোটি 40 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় ইকরামুল কবিরের রিপোর্ট। একের পর এক গ্যাস কূপ খনন ও পুনঃখননের মাধ্যমে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি দেশের গ্যাস সেক্টরকে সমৃদ্ধ করে যাচ্ছে। শিগগিরই সিলেট 10 নম্বর কূপ থেকে দৈনিক 2 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করতে যাচ্ছে কোম্পানি। 1742 কোটি টাকা ব্যয়ে 5টি কূপ পুনঃখনন এবং রশিদপুর 11 ও 13, কৈলাসটিলা 9, ডুপিটিলা 1, সিলেট 10X ও সিলেট 11 এই 6টি নতুন কূপ খননের জন্য ইতোমধ্যে চায়না কোম্পানি সহ বিভিন্ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ থেকে আরও দৈনিক 12 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে। কৈলাসটিলা 1-এর ওয়ার্ক ওভার হবে, রশিদপুর 3 কূপের ওয়ার্ক ওভার হবে,
বিয়ানীবাজার 2 ওয়ার্কওভারের আওতায় আছে এবং রশিদপুর 7, এই 5টা কূপের ওয়ার্কওভারও কিন্তু এই সময়ের মধ্যে আমরা শেষ করব। সবকিছু মিলে পেট্রোবাংলা সিলেট গ্যাস ফিল্ড কোম্পানিকে যে টার্গেট নির্ধারণ করে দিয়েছিল তা পূরণে সবাই সচেষ্ট রয়েছেন এবং এই সিলেট 10 নম্বর গ্যাস কূপের পাশে আরেকটি নতুন কূপ খননের পরিকল্পনা নিয়েছে কোম্পানি। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির 16টি কূপ থেকে দৈনিক উৎপাদন হচ্ছে 13 কোটি 70 লাখ ঘনফুট গ্যাস। 2025 সালের মধ্যে দৈনিক 164 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যে নতুন নতুন গ্যাস কূপ খনন ও পুনঃখননের কাজ করছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। সিলেট 10 এই গ্যাস গ্যাদারিং পাইপলাইনটা যাবে, খুব শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা হলে আরও 20 মিলিয়ন গ্যাস কিন্তু আমাদের জাতীয় গ্রিডে চলে যাবে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দেশের বর্তমান দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ রয়েছে 250 কোটি ঘনফুট। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নওগাঁয় অবৈধভাবে গড়ে তোলা অর্ধশত স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানটি চালানো হয় শহরের নওহাটা মোড়ে। অবৈধ স্থাপনা উচ্ছেদে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। বুলডোজার দিয়ে নিমিষেই গুড়িয়ে ফেলা হলো নবনির্মিত ভবনের একাংশ। রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে তোলা হচ্ছিল ভবনটি। রোববার সকাল 10টায় শহরের নৌহাটা মোড়ে উচ্ছেদ অভিযান চালায় সড়ক বিভাগ। এর আগে এসব স্থাপনা সরিয়ে নিতে দফায় দফায় নোটিশ দেওয়া হয়, কিন্তু অনেকে আমলে না নেওয়ায় সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে তোলা ছোট বড় দোকান ভেঙে ফেলা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে জিরো টলারেন্স নীতি সড়ক বিভাগের। বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, কোনো দলের প্রভাব কেটে সরকারি জায়গায় যেন কোনো একটি স্থাপনা যেন না থাকে। প্রভাবশালী যাই হোক না কেন, যদি বিল্ডিং করে থাকে অবশ্যই সেগুলো ভেঙে দেওয়া, চুরমার করে দেওয়া দরকার। রাস্তার পাশে যেগুলো বিল্ডিং রয়েছে অবৈধভাবে ক্ষমতার জোরে যারা টিকে আছে টাকার জন্য, তাদের বিল্ডিংগুলো যেন উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা একটা চিঠি ইস্যু করি, নোটিশ দিই নিজে একটা নির্দিষ্ট টাইম দিয়ে স্থাপনাটা সরিয়ে নেওয়ার জন্য। সেক্ষেত্রে যদি ওই টাইমের পরে যদি না সরানো হয় আমরা উচ্ছেদ অভিযান করতে পারি। সড়ক বিভাগ জানায় উচ্ছেদ অভিযানে অন্তত 50টি দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সিলেটে প্রায় 9 ঘন্টা পর লাইনচ্যুত হওয়া জ্বালানিবাহী ওয়াগন উদ্ধার হয়েছে। এতে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় শিডিউল বিপর্যয়ের কবলে পড়ে কয়েকটি ট্রেন। সকালে বাতিল করা হয় গতরাতের উপবন এক্সপ্রেসের যাত্রা, আর যাত্রার সময় থেকে 5 ঘন্টা দেরিতে ছেড়েছে কালনী এক্সপ্রেস। স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষার কারণে যাত্রী ভোগান্তি পৌঁছায় চরমে। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। যাত্রার নির্ধারিত সময় ছিল রোববার সকাল 6:30, কিন্তু 5 ঘন্টা পর ছাড়ল ঢাকাগামী কালনী এক্সপ্রেস। আর শনিবার রাত 11টার উপবন এক্সপ্রেস ছাড়ার কথা ছিল সকাল 9টায়, যদিও শেষ মুহূর্তে যাত্রা বাতিলের ঘোষণা দেয় স্টেশন কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। গতকালকে রাত 11:30-এ ছাড়ার কথা ছিল, তো ছাড়ে নয়। এখন দেখতেছি 8টার সময় ট্রেন যাওয়ার কথা ছিল, আবার তো 8টায় এখন বলতেছে যাত্রাকৃত বাতিল হয়ে গেছে, এখন আজকে আর যাবি না। পরবর্তীতে আপডেট দিলে সকাল 6টা বা 7টার মধ্যে ছাড়তে পারে। সকাল 6টা 7টার মধ্যে ছাড়ে না। এখন আবার মাইকে ঘোষণা করলো যে আমাদের ট্রেন আজকের জন্য ক্যান্সেল করে দিয়েছে। রাতটা যেভাবে কাটছে আসলে কল্পনার বাইরে। এদিকে ট্রেন তো অফ, ট্রেন বারবার টাইম চেঞ্জ করতেছে, প্লাস আমরা বাস কাউন্টারে গেলাম, একটা বাস কাউন্টারে কোনো টিকিট নাই। এর আগে শনিবার রাত 10টার পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জলকোটকান্দি এলাকায় লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জ্বালানি তেলবাহী ওয়াগন। প্রায় 9 ঘন্টা উদ্ধার তৎপরতার পর লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধার করে রিলিফ ট্রেন। সচল হয় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। রেল কোনো ইচ্ছাকৃত করে কোনো ট্রেন যাত্রা বাতিল করতে চায় না। এখন যেহেতু ওই ট্রেনটা ঢাকা গেলে আবার জন্তিকা হয়ে আসবে, তখন ওই ট্রেনটা ওখানে একটা সমস্যা হয়ে যাবে, যেহেতু যাত্রী ওখানে ভোগান্তি হবে। সেজন্য শিডিউল ঠিক রাখতে এখানে এই ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সিলেট রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ঢাকার সঙ্গে 4 জোড়া ও চট্টগ্রামের সঙ্গে 2 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। বাংলার সময় আরও থাকছে। 15 দিনের ব্যবধানে বান্দরবানের লামায় আবারও শ্রমিক অপহরণ। এবার 22 জনকে তুলে নিল সন্ত্রাসীরা। উৎকণ্ঠায় স্বজনরা। উদ্ধার অভিযানে যৌথ বাহিনী। শান্তি ও কল্যাণ কামনায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমা।
টঙ্গীর তুরাগ তীরে হেদায়েতি বয়ানের পর অশ্রুসিক্ত হয়ে আল্লাহর দরবারে মনের আকুতি জানালেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মাওলানা সাদ অনুসারীদের এই পর্বে মোনাজাত পরিচালনা করেন ইউসুফ বিন সাদ। শাহজাহান খানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আলামিন তুষার। আকাশে বাতাসে ধ্বনিত লাখো কণ্ঠে কান্না আর আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হলো টঙ্গীর তুরাগ তীর। নানা বয়সী ও নানা পেশার মানুষ, এমনকি নারীরাও ভিড় ঠেলে মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর দরবারে জানিয়েছেন মনের আকুতি। শান্তি ও কল্যাণ কামনায় ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মোনাজাত শুরু হয় দুপুর 12:30টার পর। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ। মহান আল্লাহ তাআলার দরবারে কামনা করা হয় মানুষের হেদায়েত, সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। আল্লাহ যেমন ইসলামকে প্রতিষ্ঠিত করে এবং দিনের কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো উন্নত করে, যে হিংসা বিদ্বেষ এগুলো থেকে যেন রেহাই পায়। সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমরা শহরে যেতে পারি, আমাদের মৃত্যু যাতে সফরই হোক। এর আগে ফজরের নামাজ শেষে শুরু হয় দিনের আমল। হেদায়েতি বয়ানে শিখে নেয়া দিনী দাওয়াতের আদব আর ইসলামী ছায়াতলে শান্তির পরশে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশা মুসল্লিদের। আল্লাহ যেন সবার, আমরা যত ভাই কালেমা পড়ছি, আমাদের সবারকে যেন এক বানিয়ে দেয়, সবার জরুরত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেয়, আমাদেরকে দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। আল্লাহ আমাদের রহমত করে এবং মুসলমান ভাই কোরআনের বাণী যেভাবে চলে আল্লাহ যেন এই তৌফিক দান করে। আমরা চাই আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের কাজের জন্য কবুলের মঞ্জুর করেন। এদিকে আখেরি মোনাজাত ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় গোটা এলাকা। আমাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে, যাওয়ার সময় ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না, সবাই যার যার গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে যাবে আমরা আশা করছি। এবারের পর্বে অর্ধশতাধিক রাষ্ট্রের প্রায় ১,৭০০ বিদেশি সহ অংশ নেন লাখো মুসল্লি। ইজতেমা শেষে তাদের অনেকেই দেশে বিদেশে বেরিয়ে পড়বেন দাওয়াতি সফরে। এলেন, শিখলেন, চাইলেন মহান রবের কাছে। এবার এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবার পালা পৃথিবীর প্রতিটি কোণায়। ইসলামের এই শান্তির বার্তা ছড়িয়ে যাবে বিশ্ববাসীর মধ্যে, সবাই বিভেদ ভুলে এক হবে, এমনটাই আশা সাধারণ মুসল্লিদের। টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আল আমিন তুষার, সময় সংবাদ। ৯ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার ও প্রক্টরের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসে মানববন্ধন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, গত ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা হলের সামনে নৌকা প্রতিকৃতি ভাঙচুর করা হয়। এ সময় ছাত্রীরা তাদের নিরাপত্তার দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে গেলে শিক্ষকদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। শিক্ষক সহ সাংবাদিকদের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে ছাত্রীদের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে স্থায়ী ও আরও ৯ জনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়। এরই প্রতিবাদে এবং প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেয়াকে কেন্দ্র করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মাত্র ১৫ দিনের ব্যবধানে বান্দরবানের লামায় আবারও অপহরণের শিকার হয়েছেন ২২ জন শ্রমিক। গতরাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরি পাড়া থেকে তাদের অপহরণ করে সন্ত্রাসীরা। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহরণের শিকার শ্রমিকরা রাবার বাগানে কাজ করতেন। ধারণা করা হচ্ছে পাহাড়ে অপতৎপরতা চালানো কোনো সশস্ত্র গোষ্ঠী তাদের অপহরণ করেছে। খবর পেয়ে অপহরণের শিকার শ্রমিকদের উদ্ধারে পুলিশের সঙ্গে অভিযানে নামে বিজিবি ও সেনাবাহিনী। এর আগে গত ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে অভিযান চালিয়ে শ্রমিকদের উদ্ধার করে যৌথ বাহিনী। দীর্ঘ ২৩ মাস পর সেনাবাহিনীর সহায়তায় নিজ বাড়িতে ফিরেছে বান্দরবানের থানচি উপজেলার ১৫টি পরিবার। শনিবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনীর যৌথ অভিযানে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী নিজ পাড়ায় ফেরত যেতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বাকলাই পাড়ার গ্রাম ছাড়া ২৮টি পরিবারের মধ্যে ১৫টি পরিবারের ৮১ সদস্য বাড়ি ফিরেছেন। ২০২২ সাল থেকে জেলার রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র তৎপরতায় নিরাপত্তাহীনতার কারণে গ্রাম ছাড়তে বাধ্য হন অধিকাংশ অধিবাসী। এদিকে ফিরে আসা পরিবারগুলোর জন্য খাদ্য ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সেনাবাহিনী।
বাংলার সময় আরও থাকছে। পলিথিন প্লাস্টিকে কর্ণফুলীর তলদেশের উচ্চতা বেড়েছে 6 থেকে 7 ফুট। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক জাহাজ চলাচল নিয়ে শঙ্কা। 61 লাখ ঘনফুট মাটি অপসারণে ক্র্যাশ প্রোগ্রাম শুরু। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের বিভিন্ন সড়ক ও ড্রেনের নির্মাণ কাজের অনিয়ম অনুসন্ধানে নেমেছে দুদকের একটি দল। 2024 সালের 21 মার্চ আলী আহমদ নামে একজন বাসিন্দা দুদকের ময়মনসিংহ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, উন্নয়ন প্রকল্পের কাজ যতটুকু হয়েছে তার চেয়ে বেশি দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা মোতাবেক আজ সকালে সিটি কর্পোরেশনের নগর ভবনে যায় দুদক ময়মনসিংহের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে দলটি। পরে প্রকল্পটির 3টি প্যাকেজের কাজের বিভিন্ন নথি সংগ্রহ করার পর সেগুলো নিয়ে সরেজমিনে তদন্ত শুরু করেন তারা। এ সময় আমলাপাড়া এলাকায় নির্মিত সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ যাচাই বাছাই করেন কর্মকর্তারা। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলার আসামি চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিমের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে জলিলনগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে অংশ নেয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা। পরে বের হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, অত্যাচার, খুন, গুম, হামলা, মামলা, জায়গা দখল ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনে জড়িত ছিলেন ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিম। ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় 10টি মামলা রয়েছে। একই সঙ্গে ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিমকে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান আন্দোলনকারীরা। সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে জিরাবো 20 মাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পুলিশ জানায়, সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো 20 মাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করে চেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, প্রতি মাসের 6 থেকে 10 তারিখের মধ্যে কারখানায় বেতন পরিশোধ করা হলেও এখন পর্যন্ত শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে এসে জানতে পারেন আগামী কয়েকদিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা 1 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে শিল্প পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন শ্রমিকরা। হঠাৎ করেই লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বেড়ে গেলেও 12 ঘন্টার ব্যবধানে অনেকটাই কমে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনিবার বিকেল থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ বৃদ্ধি পেতে শুরু করে। সন্ধ্যা 6টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ 50.10 সেন্টিমিটার রেকর্ড করা হয়। তবে পানির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা নেই। আজ সকাল থেকে পানি বিপদসীমার 2 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মূলত ভারতের সেচ প্রকল্পে শুক্রবার ও শনিবার পানির চাহিদা কম থাকায় তারা পানি ছেড়ে দেয়, যা একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের যেমন তিস্তা সেচ প্রকল্প আছে, ঠিক ভারতীয় অংশেও তিস্তা সেচ প্রকল্প আছে। হয়তো 7 দিন পানিটা দেওয়ার পরে 2-3 দিন হয়তো তাদের পানির চাহিদা কমে যায়। এইরকম যখন চাহিদাটা কমে যায় তখন তারা নদীতে পানিটা একটু বেশি ছাড়ে, যেটা আমরা পেয়ে যাই। শনিবার এবং রবিবার তাদের বন্ধ থাকে অফিস, সেই সময়টা তাদেরও আসলে ব্যারেজ অপারেশন অ্যাক্টিভিটিটা একটু কম থাকে। পলিথিন, প্লাস্টিকের পাশাপাশি গৃহস্থালির বর্জ্য জমছে কর্ণফুলী নদীতে। এতে তলদেশের উচ্চতা বেড়ে হয়েছে 6 থেকে 7 ফুট। এতে কঠিন হয়ে পড়েছে নাব্য রক্ষা। শঙ্কায় পড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক জাহাজ চলাচল। এ অবস্থায় অন্তত 16টি খালের মুখ থেকে 61 লাখ ঘনফুট মাটি অপসারণে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরের রাজাখালী খালের মুখে জমে যাওয়া মাটি কাটা হচ্ছে বিশেষায়িত ক্রোকোডাইল ড্রেজার দিয়ে। নদীতে ফেলা সে মাটি আবার দূরে নিয়ে ফেলছে বড় বড় ড্রেজার। কর্ণফুলী নদীর নাব্য রক্ষা করে বন্দরের জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এই প্রচেষ্টা বন্দর কর্তৃপক্ষের। এই প্রকল্পের বাই প্রোডাক্ট হিসেবে আমাদের এই খালের মুখ যে অংশটা আমাদের মধ্যে আছে সেটা পরিষ্কার করার মাধ্যমে আমরা শহরের ভেতরে যে জলাবদ্ধতা সৃষ্টির জন্য যে বর্জ্যগুলো আসে সেইগুলো কিন্তু আমরা রিমুভ করে জলাবদ্ধতা সংকট নিরসনে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। বন্দরনগরী চট্টগ্রামে কাগজে কলমে খাল রয়েছে 51টি। দখল এবং ভরাট হওয়ার পর
দৃশ্যমান খালের সংখ্যা 37টি। এর মাঝে 8টি খাল আবার সরাসরি এসে পড়েছে কর্ণফুলী নদীতে। এই খালের মুখগুলো ভরাট হয়ে যাওয়ায় কর্ণফুলী নদীর পানি যেমন শহরে প্রবেশ করে বেরোতে পারে না, ঠিক তেমনি বৃষ্টির পানি অপসারণ হওয়ার ব্যবস্থাও থাকে না। আর এর ফলে নগরীতে সৃষ্টি হয় জলবদ্ধতা। আর বন্দর চেষ্টা করছে খালের মুখগুলো পরিষ্কার করার। কয়েক বছর আগে শুরু হয় কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং, কিন্তু নদী জুড়ে প্লাস্টিক ও পলিথিন জমে তলদেশের উচ্চতা বেড়ে হয়েছে 6 থেকে 7 ফুট। এর সঙ্গে রয়েছে গৃহস্থালির নানা বর্জ্য। এসব অপসারণ করতে গিয়ে নষ্ট হচ্ছে ড্রেজার সহ নানা যন্ত্রপাতি। প্রকল্প এলাকার অন্তর্গত 8টি খালের নেভিগেবিলিটি ফিরে এসেছে। 8টি খালের মুখ পরিষ্কার হয়ে বর্তমানে সেখানে 2 থেকে 3 মিটার পর্যন্ত গভীরতা সংরক্ষণ করা গেছে। বর্জ্য আসার পরিমাণটা যদি কমে আসে তাহলে কর্ণফুলী নদীর যথাযথ নাব্যতা সংরক্ষণ করা আমাদের জন্য সহজ হবে। চলতি বছরের জুনে শেষ হচ্ছে 61 লাখ ঘনমিটার মাটি অপসারণ। ইতিমধ্যে 55 লাখ ঘনফুট মাটি অপসারণ করা হয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্রদের সংবর্ধনা দিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। সকালে অ্যানেক্স ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তারুণ্যের অবদানের কথা তুলে ধরেন বক্তারা। পাশাপাশি জেলার 8 জনকে আহত ছাত্রকে সংবর্ধনা ও চেক দেওয়া হয়। এদের মধ্যে 2 জনকে 1 লাখ করে, 3 জনকে 40,000 এবং 3 জনকে 30,000 টাকা করে মোট 4,10,000 টাকা দেওয়া হয়। নিজ ভাষায় পড়াশোনা করতে চ্যালেঞ্জের মুখে মৌলভীবাজারের মণিপুরী শিশুরা। মুখে বলতে পারলেও চেনে না বর্ণমালা। কমলগঞ্জ উপজেলার আদমপুরে মৈতৈ ভাষা শেখাচ্ছেন মাত্র 1 জন শিক্ষক। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংস্কৃতি রক্ষার আশ্বাস স্থানীয় প্রশাসনের। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবি নিয়ে রিপোর্ট। মৌলভীবাজারের কমলগঞ্জের খতিয়ারখোলা গ্রাম। প্রতি শুক্রবার সকালে একদল শিশু কিশোরের গন্তব্য অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা বৃন্দা রানী সিনহার বাড়ির দিকে। সেখানে টিনশেড ঘরের এক চিলতে বারান্দায় শুরু হয় মণিপুরীদের মাতৃভাষা মৈতৈ ভাষায় পাঠদান। মণিপুরীরা নিজ সম্প্রদায়ের মানুষের সঙ্গে মাতৃভাষায় কথা বললেও অনেকেরই পরিচয় নেই বর্ণমালার সঙ্গে। বৃন্দা রানী সিনহা 2019 সালে নিজ উদ্যোগে গড়ে তোলেন এই ভাষা প্রশিক্ষণ কেন্দ্র। সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিকভাবে শিশুরা যদি এই শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত হয় তাহলে শিশুরা স্কুল পর্যায়ে পড়তে পারবে। মৌলভীবাজারে মণিপুরী, খাসিয়া, ত্রিপুরা, গারো, মুন্ডা ও সাঁওতাল সহ পাহাড় ও সমতলের 29টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লক্ষাধিক মানুষের বসবাস। সময় সংবাদ, মৌলভীবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট করবে না বিএনপি। দুরভিসন্ধি রুখে দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের লক্ষ্য, বললেন তারেক রহমান। সিলেটে গ্যাস সংকট কাটাতে 6টি কূপ খনন ও 5টি পুনঃখননের পরিকল্পনা। ব্যয় হবে প্রায় 1800 কোটি টাকা। চলতি বছরে দৈনিক যোগ হবে প্রায় 16.5 কোটি ঘনফুট। এই ছিল বাংলার সময়ের। সঙ্গেই থাকুন সময়ের।